আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে পালাতে যাবে কেন? আমার মেয়েকে আমি এমন শিক্ষা দেইনি যে সে রাতের আধারে পরিবারের মুখে চুনকালি মাখিয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে। রিয়েলি? তো ডাকুন আপনার মেয়েকে, দেখি কোথায় আপনার মেয়ে। রিজিয়া, যাও তো, কথাকে ডেকে নিয়ে আসো। আমি জানি ও বাসাতেই আছে, হয়তো অন্য রুমে গিয়েছে। রিজিয়া বেগম আর কবির পুরো বাড়ি খুঁজে এসেছে, কথা কোথাও নেই। রিজিয়া বেগম শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। কথা কোথাও নেই আব্বু। আর 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 কি? কথার জামা কাপড়ও নেই। কথা নেই শুনে কাদের সাহেবের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। পায়ের তলার মাটি সরে গেছে। সে কখনো ভাবতেই পারেনি তার মেয়ে তার মুখে এভাবে চুনকালি মেখে পালিয়ে যাবে। দুই ছেলে মেয়েকে নিয়ে সবসময় সে অনেক গর্ব করত। আজ তার গর্ব ভেঙে দিয়ে মেয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। ভাবতেই পারছে না কাদের সাহেব। রিজিয়া কি সব বলছে কবির? কথা কথা নেই। তারপর একটু থেমে রিজিয়া বেগমের দিকে তাকিয়ে আবার বলল, তোমার মেয়ে তোমার নাকের ডগায় বসে এতদিন এইসব করেছে, আর তুমি কিছুই টের পাওনি? তুমি কেমন মা? কবিরের দিকে তাকিয়ে বলল, তোকে আমি সব সময় কথার খেয়াল রাখতে বলেছিলাম, বারবার বলে দিয়েছিলাম ওর বয়স কম, ও যেন কোনো খারাপ পথে পা না বাড়ায়, সেদিকে খেয়াল রাখতে। এতটুকু খেয়াল রাখতে পারিসনি বোনের? তোর বোন আজ আমার মুখে চুনকালি মেখে পালিয়েছে, খুশি হয়েছিস তো এবার? আপনাদের এসব ফ্যামিলি ড্রামা বন্ধ হলে এবার বলুন আমার ছেলে কোথায়। আপনি কেমন? হ্যাঁ, আপনার ছেলে কোথায় আমরা কিভাবে জানবো? আমার বোনও তো পালিয়েছে আপনার ছেলের সাথে। জানলে এতক্ষণে আমার বোনকে অবশ্যই নিয়ে আসতাম। কি ভেবেছিস তোদের মতো ছোট লোকদের কাজ বুঝি না আমি? আমার একমাত্র ছেলেকে ফাঁসিয়ে আমার সম্পত্তি হাতানোর চেষ্টা করছিস? আমি বেঁচে থাকতে তা কখনো হতে দেব না। ভালো বলে বল আমার ছেলে কোথায়। মুখ সামলে কথা বলবেন। আপনারা যেমন কিছু জানেন না, আমরাও তেমন কিছুই জানি না। আর যদি জানতাম তাহলে আপনার এই বদমাইশ ফাজিল ছেলের কাছ থেকে আমার বোনকে দূরেই রাখতাম। আমার বোন না, আপনার ওই বদমাইশ ছেলে আমার ভোলা ভালা বোনটাকে ফাঁসিয়েছে। কবিরের কথা শুনে ইলিয়া চৌধুরী কবিরের দিকে তেড়ে গিয়ে বলল, কি? যত বড় মুখ নয় তত বড় কথা। ছোট লোকের বাচ্চা বলে কবিরের কলারটা চেপে ধরল। পেছন থেকে মিজান ইলিয়া চৌধুরীকে টেনে এনে বলল, স্যার কি করছেন? সামনে ইলেকশন, যা করবেন ভেবেচিন্তে। এইসব জানাজানি হলে ইলেকশনের উপর চাপ বাড়বে। তাহলে তুমি কি বলতে চাইছো মিজান? আমি ছোট লোকগুলোকে ছেড়ে দেব আর ওদের মেয়েকে মেনে নেব? না স্যার, তা কখন বললাম? আমাদের আগে ইভান আর ওই মেয়েটাকে ধরতে হবে। ওরা পালিয়েছে যখন অবশ্যই স্টেশনের দিকে যাবে। দূরে কোথাও যাওয়ার জন্য চলুন। আমরা দুই দলে ভাগ হয়ে কিছু লোক বাস স্ট্যান্ডে যাই আর কিছু ট্রেন স্টেশনে। সকলের আগে কোনো বাস বা ট্রেন নেই, আর এই এলাকা ছেড়ে যেতে হলে ওদের তো স্টেশনে ওদের যেতেই হবে। তুমি ঠিক বলেছো মিজান। তারপর কবিরের দিকে তাকিয়ে বলল, ওদের আমি পরে দেখে নেব বলেই চলে গেল। কবিরও কথাকে খোঁজার উদ্দেশ্যে ওনাদের সাথে বেরিয়ে গেল। ইভানার কথা একটু ঘুমের মতো পড়েছিল। হঠাৎ আশেপাশে বেশ কিছু পায়ের শব্দ পেয়ে চোখ মেলে তাকিয়েই দেখে ওদের চারদিক থেকে অনেক মানুষ ঘিরে রয়েছে। সে মানুষগুলোর মধ্যে ইলিয়া চৌধুরী, মিজান আর কবিরও রয়েছে। ওদের আর বুঝতে বাকি রইল না ওরা ধরা পড়ে গেছে। ইলিয়া চৌধুরীকে দেখেই ইভান আর কথা ঘাবড়ে গেল। ইলিয়া চৌধুরী এগিয়ে এসে ইভানের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। এই প্রথম তিনি ইভানের গায়ে হাত তুলেছে। এর আগে বকেছে অনেকবার, কিন্তু গায়ে কখনো হাত তোলেনি। একটা মাত্র ছেলে তার। বাবার প্রথম থাপ্পড়ে প্রথমে ইভানের খারাপ লাগলেও নিজেকে সামলে নিল। বাবা, তুমি এখানে? আশা করনি বুঝি? এমন একটা কাজ করার আগে আমার মান সম্মানের কথা একটাবারও ভাবলে না তুমি? যাই হোক, যা করা করেছো, এখন বাড়িতে চলো। এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না। আর আমাকে যদি যেতেই হয় ওকে নিয়েই যাব। বউ মানে? তুমি বউ কথাটার মানে বোঝো? আমি কথাকে বিয়ে করে নিয়েছি, তো হলো তো কথা আমার বউ। এখন আর চাইলেও কেউ
আমার থেকে কথাকে আলাদা করতে পারবে না। ইভান কথাকে বিয়ে করেছে শুনে ইলিয়াস চৌধুরীর রক্ত টকবক করে ফুটছে, কিন্তু এই পাবলিক প্লেসে তিনি কোনো ঝামেলা চাইছে না, তাহলে বিষয়টা তার ইলেকশনে প্রভাব ফেলবে। তাই তিনি তার কথা বাড়ালেন না। মিজান, ওকে নিয়ে চলো, বাড়ি গিয়ে এ ব্যাপারে কথা বলছি। এটা পাবলিক প্লেস, একটু পরে এখানে মানুষের আনাগোনা শুরু হবে, আর প্রায় সবাই আমাকে চেনে। ইলিয়াস চৌধুরীর নির্দেশ পেয়ে আরও কয়েকজনকে নিয়ে ইভানকে ধরে বেঁধে নিয়ে গেল। না, আমি কোথাও যাব না, কথাকে রেখে আমি কোথাও যাব না। ইভান যতই চিৎকার করুক না কেন, ওর একটা কথাও ইলিয়াস চৌধুরীর কানে যাচ্ছে না। সে তার ছেলেকে নিয়ে এক বিন্দুও ভাবছে না। সে আপাতত তার সম্মান আর ইলেকশন নিয়ে ভাবছে। সে বেঁচে থাকতে মধ্যবিত্ত পরিবারের মেয়ে কথাকে কোনো দিনই নিজের ছেলের বউ হিসেবে মানবে না। এক পর্যায়ে ধস্তাধস্তি করে হলেও ইলিয়াস চৌধুরী ইভানকে নিয়ে চলেই গেল। আর এই সব কিছু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কথা। ওর খুব ভয় লাগছে, ভয়ে থরথর করে কাঁপছে। বয়সটা ওর অল্প, সবে 15 বছর বয়স। তার মধ্যে এত কিছু ওর ছোট্ট মস্তিষ্ক মেনে নিতে পারছে না। পালানোর সময় অনেক ভেবেছে, কিন্তু এভাবে যে ধরা পড়ে যাবে এই কথা একটা বারের জন্য ভাবেনি। কিন্তু এই হাজারো ভয়ের মধ্যে একটা বড় ভয় ওকে ঘিরে ধরেছে। সেটা হলো ইভানকে হারিয়ে ফেলার ভয়। ইভান এতদিন ওর প্রেমিক ছিল, এখন ওর স্বামী। ওর স্বামীকে এত সহজে হারিয়ে ফেলবে, খুব ভয় করছে ওর। সদ্য বিয়ে হওয়া কথা তার স্বামীকে এভাবে হারিয়ে ফেললো। সবাই চলে যাওয়ার পর কবির কথার কাছে যেতেই কথা কবিরকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। কবিরের এতক্ষণ কথার উপর ভীষণ রাগ ছিল, কিন্তু কথাকে এভাবে কাঁদতে দেখে সেই রাগটা নিমেষেই উদাও হয়ে গেল। কি করবে, ও যে ওর বোনকে বড্ড ভালোবাসে। বোনের চোখের পানি একদম সহ্য করতে পারে না। ছোটবেলা থেকে কথা কোনো অন্যায় করলেও সেই অন্যায়ের দায় সবসময় নিজের কাঁধে নিয়ে কথাকে বাঁচিয়ে দিয়েছে, যাতে কেউ ওকে বকতে না পারে। কবির কথাকে নিয়ে বাড়ি চলে গেল। কথা দরজা দিয়ে ভিতরে ঢুকতেই কাদের সাহেব তেড়ে আসলো কথার দিকে। কবির গিয়ে কথার সামনে দাঁড়িয়ে কথাকে নিজের পেছনে আড়াল করে ফেলল। আর কত আড়াল করবি ওকে? তারপর কথাকে উদ্দেশ্য করে রাগী স্বরে বলল, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, রাতের অন্ধকারে একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে? এভাবে চলে যাওয়ার আগে তোর আমার কথা, তোর মায়ের কথা একটা বারের জন্যও মনে পড়লো না? তুই কিভাবে পারলি আমাদের মুখে চুনকালি মাখাতে? আমি কিভাবে এই সমাজে মুখ দেখাবো? সবচেয়ে বড় কথা, তুই নিজে কিভাবে এই সমাজে মুখ দেখাবি? মারে, এই সমাজ যে বড্ড খারাপ, কিন্তু তুই বুঝলি না। বলে কান্নায় ভেঙে পড়ল। বাবার কান্না দেখে কথার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। জন্মের পর থেকে কথা এই প্রথম বাবার কান্না দেখল। পুরুষরা নাকি কাঁদে না, এই যে ওর বাবা কাঁদছে, তা ওর করা ভুলের জন্য। কথা কিছুতেই ওর বাবার কান্না মেনে নিতে পারছে না। ওরও খুব কষ্ট হচ্ছে। কথা দৌড়ে গিয়ে ওর বাবার পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। বাবা, আমি ভুল করেছি, আমাকে যা খুশি শাস্তি দাও, তবুও তুমি এভাবে কেঁদো না বাবা, প্লিজ বাবা। কাদের সাহেব কথার মাথায় হাত রাখলো, বলল, যা মা, ঘরে যা, আমাকে একটু একা থাকতে দে, আমি একটু একা থাকতে চাই। রিজিয়া বেগম কথাকে নিয়ে রুমে চলে গেল। কথার পালানোর ব্যাপারটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। কথায় আছে না, খারাপ সংবাদ বাতাসের আগে পৌঁছায়। সকাল হতে না হতেই বাড়ির আশেপাশের মহিলারা কথাদের বাড়িতে ভিড় জমাতে লাগলো। পাড়া প্রতিবেশীদের মধ্যে কথাকে নিয়ে কানাকানি শুরু হয়ে গেছে। এক রাত পর বাড়ি ফিরেছে বিধায় কেউ কেউ কথাকে নষ্টা অপবাদ দিল, কেউ কেউ রাস্তার মেয়ে উপাধি দিল। কেটে গেল কয়েকটি দিন, কিন্তু এই দিনগুলোর মধ্যে ইভান একবারও কথার খোঁজ নেয়নি, একবারও জানতে চায়নি কথা কেমন আছে, কি অবস্থায় আছে। প্রথম কথা বাড়ির বাইরে না বের হলেও এখন কাদের সাহেব বলে দিয়েছে, যা করার করেছো, আমার মান সম্মান তো নষ্ট করেই দিয়েছো, এখন কি নিজের লেখাপড়াটাও বাদ দিতে চাও? তাই কথা সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে আবার স্কুলে যাবে। স্কুলে যাওয়াটা আগের মতোই শুরু করেছে, কিন্তু ওর জীবনটা আর আগের মতো নেই। ক্লাসের কেউ ওর সাথে তেমন কথা বলে না, সবাই ওকে এড়িয়ে চলে। ওর সব থেকে কাছের বান্ধবীও বলে দিয়েছে ও খারাপ মেয়ে, তাই তার পরিবার ওর থেকে দূরে থাকতে বলেছে। রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করে তখন রাস্তার লোকজন কেমন অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকে। ওর ভিতরে ভীষণ অস্বস্তি হয়।
কষ্ট হয় খুব, ইচ্ছে করে মরে যেতে, কিন্তু তাও পারছে না শুধুমাত্র ওর পরিবারের কথা ভেবে। একবার পরিবারের কথা না ভেবে একটা অন্যায় করে ফেলেছে, আবারও চায় না ওর জন্য ওর পরিবার কষ্ট পাক। স্কুল শেষে কথা বাড়িতেই ফিরছে, রাস্তায় কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে আছে। আগেও এই ছেলেগুলোকে দেখেছে কথা, কিন্তু ওর সাথে কখনো খারাপ কোনো আচরণ করেনি, তাই কথা ওদের এড়িয়ে চলে যেতে নিলেই সাইফুল বখাটেদের মধ্যে একজন এসে কথার পথ আটকে দাঁড়ালো। কি গো সুন্দরী, যাও কই? সব কিছু কি ইভানকেই দিবে? আমাদেরও কিছু দাও। পথ ছাড় আমার, আমাকে ছেড়ে দিন। যেতে তো দিব, আগে আমাদের কলিজাটা ঠান্ডা করে দিয়ে যাও, বলেই একটা বিশ্রী হাসি দিল। সাইফুলের মুখে এমন বিশ্রী হাসি দেখে কত শরীরে রাগে রি রি করছে, কিন্তু এই মুহূর্তে এদের কিছু বলা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। দেখুন ভাইয়া, আমাকে যেতে দিন। আমাকে বাড়িতে যেতে হবে, বাবা মা চিন্তা করবে। কেউ চিন্তা করবে না, আমাদের সাথে চলো, আমরা ইভানের থেকেও তোমাকে আদর দিব। এতটা বাজে কথার পরও কথা আর চুপ করে থাকতে পারল না। কথা ওর জীবনে কখনো এত বাজে কথা শোনেনি। কথাটা শুনেই ওর ঘৃণা লাগছে। এক প্রকার রাগের বশেই কথা সাইফুলের গালে একটা থাপ্পড় মেরে বসলো। তোদের ঘরে কি মা বোন নেই? রাস্তার মধ্যে একটা মেয়ের সাথে এভাবে অসভ্যতামি করছিস? সাইফুল গালে হাত দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শালের তেজ কি? আজ যদি ওর তেজ আমি না ভাঙতে পেরেছি না, তাহলে আমার নামও সাইফুল না। ধর শাড়িরে। বলেই সাইফুল সহ ওর দলের সবাই কথাকে ঘিরে ধরল। কথা কি করবে ভেবে পাচ্ছে না, আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না যে সাহায্য চাইবে। কি হতে চলেছে ওর সাথে ভাবতে ওর অন্তরাত্মা কেঁপে উঠছে। তাহলে আজ কি ও কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবে না? কি হতে চলেছে ওর সাথে? এই পথ দিয়েই যাচ্ছিল রাজীব। কতগুলো বকেটের কথাকে ঘিরে ধরতে দেখে রাজীব এগিয়ে গেল। রাজীবের বাবাও এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, রাজীবকেও সবাই চেনে। রাজীবকে দেখেই সাইফুল তার দলবল নিয়ে পালিয়ে গেল। আর একজন পরিচিত মানুষের সান্নিধ্য লাভ করে কথা যেন আর নিজের কান্নাকে আটকে রাখতে পারছে না। ভিতর থেকে রাগ, অভিমান, ঘৃণা মিশ্রিত রাগ যেন উপচে পড়ছে। এ কিভাবে কাঁদছেন কেন? কথা নাক টেনে টেনে বলল, ধন্যবাদ ভাইয়া, আর যদি আপনি ঠিক সময় না আসতেন তাহলে কি যে হতো। আরে না না না, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। আপনি এখন বরং বাড়িতে যান, অনেকটা দেরি হয়ে গেছে, আন্টি আঙ্কেল চিন্তা করবেন। ভাইয়া, ওনার কি কোনো খবর আছে? কি অবস্থা ওনার? জানি না ভাবি, ওর সাথে সেদিনের পর আর যোগাযোগ হয়নি। ও আচ্ছা। বলে চলে গেল। সেদিন বাড়ি ফিরেই জানতে পারলো ইভানের বাড়ি থেকে ডিভোর্স পেপার পাঠানো হয়েছে। ডিভোর্স শব্দটা শুনেই কথার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতদিন মানুষের এত অপমান, অপবাদ, বঞ্চনা, কষ্ট সহ্য করে থাকতে পারলেও আজ এই ডিভোর্স শব্দটা ওর উপর প্রচন্ড ভারী হয়ে পড়ল। সাথে সাথে জ্ঞান হারালো। টানা 3 ঘন্টা পর জ্ঞান ফিরল কথার। জ্ঞান ফেরার পর কথা দেখতে পেল ওর পাশে বসে আছে মা, বাবা আর ভাই। এদের মুখের দিকে তাকিয়ে কথার বড্ড মায়া লাগছে। ভিতরে ভিতরে অপরাধবোধ কাজ করছে। আজ কথার জন্যই এরা সমাজে এত অপমানিত। কাদের সাহেব এসে কথার মাথায় হাত রাখলো, বলল, মারে, তোর বয়সটা খুব অল্প। এই বয়সের ছেলে মেয়ে অনেক ভুল পথে পা বাড়ায়, তুইও বাড়িয়েছিস। অবশ্য এতে তোর দোষ নেই, আমরাই হয়তো তোকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি। তুই আমার মেয়ে, আমার উচিত ছিল তোর ভালো মন্দ সব দিক খেয়াল রাখা। আমি নিজেই পারিনি তোর খেয়াল রাখতে। যদি খেয়ালটা রাখতাম তাহলে ইভান আর তোর বিষয়টা আমি আগেই জানতে পারতাম। পালিয়ে যাওয়া পর্যন্ত যখন ব্যাপারটা গড়িয়েছে, তাহলে নিশ্চয়ই এটা অল্প দিনের সংগঠিতর ব্যাপার না। আমি ভালো বাবা হতে পারিনি, মাফ করিস আমাকে। কথা বাবার হাত ধরে বলল, আমার ভুলের দায় কেন তুমি নিজের মাথায় নিচ্ছ বাবা? সব আমার জন্য হয়েছে, এর জন্য একমাত্র দোষী আমি, শুধু আমি। কাদের সাহেব কথার মাথায় হাত বুলিয়ে বলে, ডিভোর্সের জন্য আমরা তোকে চাপ দিচ্ছি না, তুই সময় নে, তারপর ডিভোর্স পেপারে সাইন করে দিস। কিন্তু সইটা তোকেই করতে হবে, ওনারা অনেক বড়লোক মানুষ। আর তাছাড়া ডিভোর্স পেপারটা পাঠানো হয়েছে ওই বাড়ি থেকেই, এখানে আমাদের কিচ্ছু করার নেই। ওনাদের কাছেই তোর বাবা, আমার মতামতের কিছুই যায় আসে না। তুই নিজেই সইটা না করলেও ওনারা জোর করেই করাবেন বলে গেছে। জানালা দিয়ে বাইরের দিকে আনমনে তাকিয়ে আছে কথা। পাশেই টেবিলের উপর পড়ে আছে ডিভোর্স পেপারটা। কি থেকে কি হয়ে গেল ওর জীবনে,
এই কিছুদিন আগেই তো সব ঠিকঠাক ছিল, হঠাৎ একটা ঝড় এসে ওর জীবনটা তছনছ করে দিল। ও তো কোনো অন্যায় করেনি, শুধু ভালোবেসেছিল। সেই ভালোবাসার অপরাধে আজও অপরাধী। সমাজ আজ ওকে নষ্ট অপবাদ দিয়েছে। ওর ভালোবাসার অপরাধে আজও ওর পরিবার সবাই কষ্ট পাচ্ছে। কিন্তু কই, যাকে ভালোবেসে আজ ওর এই অবস্থা, সে তো ওর একটা খোঁজ খবরও নিল না, একটাবার জানতেও চাইল না ও কেমন আছে। আর ডিভোর্স, সেটা কি সে জানে না? হয়তো জানে, তাকে না জানিয়েই কি আর ডিভোর্স পেপার পাঠাবে? হয়তো সেও এখন ডিভোর্স চায়। না, কথা আর ওর পরিবারকে কষ্ট দেবে না। পরিবারের কথা না ভেবে একদিন যার হাত ধরেছিল, যার জন্য পরিবারের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিল, কই, সে তো আজ কথার পাশে নেই। ওর এই খারাপ সময় তো ওর পরিবারই ওর পাশে আছে। ওর কাঁধে হাত রেখে পরিবারই তো ওকে বেঁচে থাকার সাহস দিচ্ছে।